প্রিয় দর্শক, গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শিক্ষা কারিকুলাম পরিবর্তনের যে একটা তাগিদ আমরা অনুভব করছি, সেই ক্ষেত্রে আমি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে ২-১ টা প্রস্তাবনা রাখতে চাই। বিশেষ করে বাংলা ভাষার ইতিহাস এবং সাহিত্যের আ পাঠ্যপুস্তকে সাহিত্যের representation বা প্রতিনিধিত্বমূলক অবস্থান নিয়ে আমি কিছু কথা বলব। ১ম এ বলা দরকার যে পাঠ্যপুস্তকে বাংলা ভাষার একটা সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তা আছে। আমরা কথায়, কথায় হাজার বছরের বাঙালি বলি, হাজার বছরের বাংলা ভাষার কথা বলি। কিন্তু আসলেই বাংলা ভাষা কবে থেকে আছে এবং কিভাবে বাংলা ভাষা আজকের অবস্থানে এসেছে, এর উৎপত্তি থেকে বিবর্তনের একটা সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে থাকা অত্যন্ত জরুরি। সেই ক্ষেত্রে আমরা ১ম এই বলব যে সিদ্ধার্থ গৌতম, গৌতম বুদ্ধ, তার ধর্ম বাংলা ভাষার প্রতিষ্ঠা এবং বিবর্তনের জন্য উল্লেখযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আ বুদ্ধের জীবিতকালে বুদ্ধের ভাষা বা বুদ্ধের বাণী লিপিবদ্ধ হয়নি। কিন্তু যখন লিপিবদ্ধ হয়েছে তখন বৌদ্ধ পণ্ডিতেরা সেটাকে প্রাকৃত ভাষায়, জনগণের মুখের ভাষায় বা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে সেটা করেছেন। এখানে আমি একটি উদ্ধৃতি বলব আ বিনয় পিটক থেকে, যেখানে বলা আছে, ভিক্ষুদেরকে উদ্দেশ্যে বলা হয়েছে যে, "বুদ্ধার মুখের বাণী বা ওয়ার্ড অফ বুদ্ধাস সংস্কৃত ভাষায় যেন তুলে ধরা না হয়।" বলা হয়েছে, "ইউ আর নট, ও ভিক্ষুস, টু পুট দ্য ওয়ার্ড অফ দ্য বুদ্ধাস ইনটু সংস্কৃত ভার্স।" সো সেই নির্দেশনা মেনে বৌদ্ধ ধর্মের অনুসারীরা যখন বুদ্ধের বাণী লিপিবদ্ধ করা শুরু করলেন, তখন তারা আ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায়, প্রাকৃত ভাষায় সেগুলি লিপিবদ্ধ করেন। যার কারণে এই ভাষাগুলি সমৃদ্ধ হয় এবং বেড়ে ওঠার সুযোগ পায়। সো বাংলা ভাষার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বাংলা ভাষার আদি নিদর্শনগুলিও এই বৌদ্ধ ভিক্ষুদেরই লেখা। চলুন আমরা দেখি বাংলা ভাষার আদি নিদর্শন এবং এর ক্রমপর্যায়ে যারা সাহায্য করেছেন তাদের সম্পর্কে কিছুটা জানি। গৌতম বুদ্ধের পরে অতীশ দীপঙ্কর বাংলা ভাষার বিস্তারে সবচেয়ে বড় ভূমিকা রাখেন বলে আমি মনে করি। বিশেষ করে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদের কবিদের অনেকেই ছিলেন অতীশের অনুসারী। তিনি নিজে তাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তারা তাদের সাথে কাজও করেছেন। সো এসব কিছু মিলিয়ে অতীশ দীপঙ্করের ভূমিকা অনেক বড় বাংলা ভাষার বিশেষ করে ১ম দিকে। এবং অতীশ দীপঙ্কর আ আজ থেকে প্রায় ১,০০০ বছর আগে এই কাজগুলি করে গেছেন। সেক্ষেত্রে আমরা যদি ১,০০০ বছর ধরে থাকি বাংলাদেশের বাংলা ভাষাকে, বাংলা ভাষার তাহলে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আমাদেরকে অবশ্যই অতীশ দীপঙ্করের নাম তুলে ধরতে হবে। তারপরে আসবে আমাদের হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, যিনি ১৯০৭ সালে বিশেষ করে ২০ শতকের গোড়ার দিকে নেপালের রাজদরবার থেকে এই চর্যাপদ উদ্ধার করে বাংলা ভাষার ইতিহাসকে প্রতিষ্ঠিত করে গেছেন। তারপরে আ বলতে হবে দীনেশচন্দ্র সেনের নাম, যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে বাংলা ভাষার বিভিন্ন নজির উদ্ধার করে এই ভাষার ইতিহাসকে এস্টাবলিশ করে গেছেন। বাংলাদেশের শিক্ষিত মহলের মধ্যে আ বাংলা ভাষাকে সংস্কৃত দুহিতা হিসেবে প্রতিষ্ঠিত করার একটা আ প্রচেষ্টা দেখা যায় এবং প্রায় আমরা শুনি যে বাংলা ভাষা সংস্কৃতির মেয়ে, বাংলা, হিন্দি এরা সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। সংস্কৃত থেকেই এদের আসছে, এরা সংস্কৃতির মেয়ে। কিন্তু এটা আসলে কথাটা সঠিক নয়। এটা এক ধরনের সংস্কৃত আগ্রাসন। কারণ সংস্কৃত একটি প্রাচীন বৈদিক ভাষা। কাস্পিয়ান সাগরের তীরবর্তী মানুষেরা এসব ভাষায় কথা বলতো। সেখান থেকে ভারতে আসে। ভারতে আসার পরে তারা ভারতের স্থানীয় ভাষাগুলিকে সংস্কার মার্জনা করে বা সংস্কৃত করে সংস্কৃত ভাষার শব্দভান্ডারকে আরো বাড়িয়ে তোলে এবং এটাকে বলা হয় সংস্কৃতায়ন, সংস্কৃতকরণ বা সংস্কৃতাইজেশন। আ ভারতবর্ষে তামিল ভাষাভাষী মানুষজন এই সংস্কৃতাইজেশন এর ব্যাপারে অনেক সোচ্চার হয়েছেন। তারা সংস্কৃতাইজেশন এর বিরুদ্ধে লড়াই করে গেছেন। এখানে আমি একটা এক্সাম্পল দিব কিভাবে বাংলা বা আ নতুন শব্দগুলিকে কিভাবে সংস্কৃতাইজ করে করা হয় এবং মনে হয় যেন আ যে সংস্কৃত থেকেই পরে এই শব্দটা এসেছে। যেমন এই শব্দটা যেমন টোবাকো, ইংরেজি শব্দ টোবাকো। এটা এসছে পর্তুগিজ টাবাকো বা স্প্যানিশ টাবাকো থেকে। সেখান থেকে এটা হয়েছে তাবাক। তাবাক থেকে হয়েছে তামাক।
তামাক থেকে পরে বলা হয় তামাকু। এরপরে এটাকে আস্তে সংস্কৃত করা হয় তাম্রকূট। তখন আপনি যদি এখন উল্টা দিক থেকে দেখেন, আপনার মনে হবে যে তাম্রকূট থেকে তামাকু হয়েছে, তামাকু থেকে তামাক হয়েছে। আসলে তো ব্যাপারটা সেটা না। সো এইরকমভাবে বাংলা ভাষা এবং ভারতবর্ষে বিভিন্ন ভাষা এবং কালচারের সম্পদগুলিকে আত্তীকরণ করে সংস্কৃত ভাষা হাজার, হাজার বছর ধরে এই কাজটা করেছে। করে তারপরে এখন আমাদেরকে উল্টো পুরাণ শোনাচ্ছে যে সংস্কৃত থেকেই এই শব্দগুলি এসছে। যেটা আমরা এরপরের দেখব যে আসলে সত্য নয়। কারণ খাঁটি বাংলা শব্দগুলির ব্যাপারে সংস্কৃত কোনো আমাদেরকে কোনো সাহায্য দিতে পারে না, সাহায্য করতে পারে না। কিভাবে ওই শব্দগুলির মানে এরকম দাঁড়ালো। সো আমরা দেখব যে পরবর্তীতে যে আসলে এই বাংলা যে সংস্কৃতের দুহিতা নয়, এ ব্যাপারে পণ্ডিতেরা কি বলেন। আ এখানে আমরা একটা উদ্ধৃতি দেখব প্রফেসর হুমায়ুন আজাদের 'কত নদী সরোবর' বা বাংলা ভাষার জীবনী গ্রন্থ থেকে। আমি একটু পড়ে শোনাচ্ছি। আজ থেকে ১০০ বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানত না কত বয়স এ ভাষার, জানত না কোন ভাষা থেকে জন্ম নিয়েছে বা উদ্ভূত হয়েছে বাংলা ভাষা। তখন একে কেউ বলত বাঙ্গাল ভাষা, কেউ বলত প্রাকৃত ভাষা, কেউ বলত গৌড়ীয় ভাষা। ভারতবর্ষের একটি পবিত্র ভাষা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত ভাষায় অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। একদল লোক মনে করতেন ওই ভাষাই বাংলার জননী। বাংলা সংস্কৃতির মেয়ে। তবে দুষ্ট মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি। না চলে, চলে অন্যরকম হয়ে গেছে। তবে ১৯ শতকেই আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়। অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার। ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। সংস্কৃত ছিল হিন্দু সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা, তা কথ্য ছিল না। মানুষ কথা বলতো প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন কথ্য ভাষা। তো তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, বরং প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটে বাংলা ভাষার। সো এখানে হুমায়ুন আজাদ খুবই ক্লিয়ারলি বলেছেন যে বাংলা সংস্কৃতের দুহিতা বা কন্যা নয়। তারপরেও আমি মাঝে মধ্যেই শিক্ষিত জনগণের কাছ থেকে বিশেষত বহুল প্রচারের কারণে এই কথাটা established হয়ে গেছে যে বাংলা ভাষা সংস্কৃতের দুহিতা বা কন্যা। এখন সময় এসছে আমাদের পাঠ্যপুস্তক থেকে শিক্ষার্থীদের কাছ থেকে এই ধরনের অপপ্রচার দূর করার। চলুন আমরা দেখি যে বাংলা ভাষার শব্দভাণ্ডারে সংস্কৃতের প্রভাব কিরকম। বাংলা ভাষার শব্দভাণ্ডারগুলিকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এতে তৎসম বা সংস্কৃত শব্দ এসছে ২৮%, তারপরে তদ্ভব শব্দ ৬৭%। তো এই দুটো মিলিয়ে দেখা গেল যে আপনার 95% হয়ে যাচ্ছে এবং এর বাকিগুলি দেশি শব্দ অথবা বিদেশি শব্দ। সো আমার যেটা বলার কথা সেটা হলো যে একমাত্র তৎসম শব্দগুলি সংস্কৃত। এরপরে তদ্ভবে যেটা আছে সেটা হলো এই বাংলা ভাষার শব্দগুলি দেশি শব্দ, আরেকটা তারা বলে অর্ধতদ্দ অৎসব শব্দ বা প্রাকৃত শব্দ। এই সবগুলি মিলে তদ্ভব। মূলত তদ্ভবই বাংলা ভাষার মেইন শব্দভাণ্ডার এবং দেশি শব্দগুলিও সেখানে আছে। তৎসম শব্দ যেগুলি সেগুলিকে অর্ধ তৎসম বলে দ্বিতীয়বার গুনার কোনো মানে নেই। যে এটা তৎসম, এটা অর্ধ তৎসম বা সংস্কৃত এবং একটু ব্রোকেন, একটু প্রাকৃত করে ওই সংস্কৃতটাকেই আ আলাদাভাবে আবার গোনার চেষ্টা করে তখন বুঝানো হয় যে বাংলা সংস্কৃত ভাষার এবং সংস্কৃত জাত শব্দই সবচেয়ে বেশি। যেটা আসলে সঠিক নয়। বাংলায় দেশি এবং প্রাকৃত শব্দের সংখ্যাই বেশি। তৎসম শব্দ যেহেতু আমরা ভারতবর্ষে এবং আ আ বৈদিক শাসনের অধীনে ছিলাম অনেক সময়, সেই কারণে অনেক তৎসম শব্দ আমাদের মধ্যে এসেছে। আরেকটা জিনিস হলো ভাষা এবং ব্যাকরণ এক জিনিস নয়। বাংলা ব্যাকরণের অনেক কিছুই সংস্কৃত থেকে এসছে। যে কারণে আমাদের এখন ধারণা হয় যে বাংলা ভাষা মনে হয় সংস্কৃতের সাথে মিল বা সংস্কৃতেরই একটা উপজাত ভাষা। আসলে ব্যাপারটা উল্টো। যে বাংলা ভাষা এখানে ছিল, এই অঞ্চলের ভাষা ছিল, সেটাকে সংস্কৃতাইজ করা হয়েছে এবং যেহেতু শিক্ষা-দীক্ষার মাধ্যম হিসেবে সংস্কৃত ভাষা খুবই পাওয়ারফুল ছিল, সে কারণে সংস্কৃত পণ্ডিতরা সবসময় সেভাবেই আমাদেরকে বলার চেষ্টা করেছেন যে বাংলা সংস্কৃতের দুহিতা। চলুন আমরা আরেকটু দেখে তারপরে এই ব্যাপারে আমাদের আ উপসংহার টানব। সুনীত কুমার চট্টোপাধ্যায় তার বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকায় লিখেছেন, বাংলার এই সকল নদ-নদী, গ্রাম প্রভৃতির নাম বিশ্লেষণ করে দেখলে একটি বিষয় চোখে পড়ে।
অনেক নামের ব্যাখ্যা সংস্কৃত বা কোনো আর্য ভাষা ধরে হয় না। কি সংস্কৃত, কি প্রাকৃত কেউ এখানে সাহায্য করে না। সেসব নামের ব্যাখ্যার জন্য আর্য ভাষার গণ্ডির বাইরে যেতে হয়। অনার্য, দ্রাবিড় আর কোলের ভাষার সাহায্য নিতে হয়। যে এখানে সুনীতি কুমার চট্টোপাধ্যায় খুব সুন্দরভাবে বলেছেন যে সংস্কৃত ভাষা দিয়ে বাংলাদেশের অনেক শব্দ বা নামের ব্যাখ্যা করা যায় না, এমনকি প্রাকৃত ভাষাও সেখানে সাহায্য করে না। সেই ক্ষেত্রে আমাদেরকে এই ভাষাগুলির জন্য ব্যাখ্যা পাওয়ার জন্য আমাদেরকে অনার্য বা দ্রাবিড় ভাষার দিকে যেতে হয়। এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন আপনারা যে বাংলা ভারতবর্ষে দ্রাবিড়িয়ান ভাষাগুলির এখনকার অবস্থান। কিন্তু একসময় সমগ্র ভারতবর্ষে এই দ্রাবিড়িয়ান ভাষাগুলি ছিল। পরবর্তীকালে উত্তর-পূর্ব দিক থেকে আর্য ভাষার আগ্রাসনের কারণে এই ভাষাগুলি কোণঠাসা হয়ে বর্তমানে তামিলনাড়ু এবং ভারতের দক্ষিণ অঞ্চলে আছে এবং একসময় ধারণা করা হয় যে সমগ্র ভারতবর্ষে এই আর্য ভাষা দ্রাবিড়িয়ান ভাষাগুলি প্রতিষ্ঠিত ছিল এবং বাংলা ভাষাসহ অন্যান্য ভাষাগুলির দেশি শব্দ এবং শব্দগুলির সাথে আমরা যখন সংস্কৃতের মিল পাই না, তখন সেগুলির উৎস খোঁজার জন্য আমাদেরকে দ্রাবিড়িয়ান ভাষার দিকে যাওয়া উচিত বলে মনে করি। আরেকটা উদ্ধৃতি এখানে আমি পড়ছি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের। আর্য উপনিবেশের পূর্বে যে প্রাচীন জাতি ভূমধ্যসাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত স্বীয় অধিকার বিস্তার করিয়াছিল, তাহারাই বোধহয় ঋগ্বেদের দস্যু এবং তাহারাই ঐতরেয় আরণ্যক বিজৃতি গণ কর্তৃক পক্ষী নামে অভিহিত হইয়াছে। এই প্রাচীন দ্রাবিড় জাতি বঙ্গ মগধের আদিম অধিবাসী। নৃতত্ত্ববিদ পণ্ডিতগণ আধুনিক বঙ্গবাসীদের নাসিকা ও মস্তক পরীক্ষা করিয়া সিদ্ধান্ত করিয়াছেন যে তাহারা দ্রাবিড় ও মঙ্গোলীয় জাতির সংমিশ্রণে উৎপন্ন। মগধ ব্রাহ্মণাদি উচ্চজাতীয় ব্যক্তিগণকে আর্য জাতীয় অথবা আর্য সংমিশ্রণে উৎপন্ন বলিয়া বোধ হয়, কিন্তু বঙ্গবাসীগণকে জাতি নির্বিশেষে দ্রাবিড় ও মঙ্গোলীয় জাতির সংমিশ্রণের ফল বলা যাইতে পারে। সুতরাং বাংলা ভাষার সাথে আমাদের সংস্কৃতের সাথে যতটুকু সম্পর্ক, আমার মনে হয় তার চেয়ে বেশি সম্পর্ক দ্রাবিড়িয়ান ভাষার সাথে। দ্রাবিড়িয়ান ভাষাগুলিই আমাদের ভাষার মূল উৎপত্তি বলে আমার মনে হয়। এ ব্যাপারে আরো অনেক গবেষণার দরকার এবং বিশেষ করে তামিল ভাষার গবেষকদের সাথে সংযোগ স্থাপন করে আমাদের এই বাংলা ভাষার দেশি শব্দগুলির ভুৎপত্তি এবং মূল খোঁজার দরকার, যদি না ইতিমধ্যে হয়ে থাকে। তো এই ব্যাপারগুলি বলার একমাত্র কারণ হলো যে বাংলা ভাষাকে তার স্বমহিমায় প্রতিষ্ঠা করা এবং ভাষার ইতিহাসটাকে আমাদেরকে ওয়ান্স অ্যান্ড ফর অল ঠিক করা যে এই ভাষা কিভাবে এসছে, এটার সাথে সংস্কৃতের কি সম্পর্ক এবং দ্রাবিড়িয়ান সংস্কৃতের চাইতেও পুরাতন যে ভাষা আমাদের ভারতবর্ষে, সেই দ্রাবিড়িয়ান ভাষা তামিল ভাষার সাথে বাংলার কি সম্পর্ক সেগুলি নির্ণয় করা আমাদের আশু কর্তব্য। তাই আমি বলবো যারা বাংলাদেশের শিক্ষা গবেষণা এবং কারিকুলামের সাথে জড়িত, তারা পাঠ্যপুস্তকে বাংলা ভাষার একটা সঠিক ইতিহাস আহ, তুলে ধরুন এবং বাংলা ভাষাকে তার প্রাপ্য মর্যাদা দিন। একে আর কখনো আমরা যেন না শুনি যে বাংলা ভাষা সংস্কৃতের দুহিতা বা বাংলা সংস্কৃতের উপজাত ভাষা। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।